দৈত্য, বড় কবি, ঠাকুর। আমাদের নিজেদের লোক, আমাদের আমাদের যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুদ্দার জানালা দরজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পড়ে ধূপধাপ। চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। রবীন্দ্রনাথ নামটা শুনলে মনে হয় ঠাকুর, তার কারণ ছোটবেলা থেকে এমনভাবে আমরা টিউনড আপ যে রবীন্দ্রনাথকে প্রথমে দেখেছি দেয়ালে ক্যালেন্ডারে শোভিত হতে, তার পরবর্তীকালে দেখেছি বুক সেলফে রবীন্দ্র রচনা বলি। তো রবীন্দ্রনাথ মানে কোথা থেকে জানি না একটা অজানা কোনো ভক্তি বা কিছু সেটা জড়িয়ে রয়েছে বাঙালি মানুষের সঙ্গে। তো প্রথম পরিচয় যদি হয় তাহলে সেটা ঠাকুর। ছোটবেলায় আজ মেঘের কোলে রোদ হেসেছে, তারপরে আলো আমার আলো গো, এই গানগুলো ভীষণই গাইতাম পাগলা হাওয়া বাদল দিনে। এমনও আমার মনে আছে আমি তখন বুঝতে শিখিনি, বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা, ওটা আমি গাইতাম, বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা, না বুঝেই গাইছি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইছি। মধ্যবিত্ত বাঙালি পরিবারের একটা বড় অহংকারের জায়গা সব বাড়িতেই থাকে রবীন্দ্রনাথ। তার গান, তার কবিতা, হ্যাঁ, তার নৃত্যনাট্য। এবার সেটা তো একটা প্রাথমিক পরিচয় যে ছোটবেলা থেকে দেখছি একটা মানুষ সে পরিবারের সঙ্গে না চাইতেও জড়িয়ে রয়েছেন, আর তার সঙ্গে গোটা পাড়াটার সঙ্গে কোনোভাবে যেন তিনি মিশে রয়েছেন। মানে পাড়ায় একটা গানের স্কুল আছে, সেই গানের স্কুলটাতে রবীন্দ্রসঙ্গীত শেখানো হয়। হ্যাঁ, আমার বোন যে প্রথম নাচলো সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটা নাচ করলো। তো ফলে মানে তাকে এড়িয়ে বড় হওয়ার কোনো জায়গা তো আমাদের কাছে অন্তত ছিল না। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছি অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। বাঙালিকে যদি সত্যি কেউ প্রেম শিখিয়ে থাকেন সেটা কিন্তু রবীন্দ্রনাথ শিখিয়েছেন। তার কারণ মানে ভালোবাসার অনেক রকম স্তর হয়, তো মানে সেখানে আমি বলছি যে একটা মানুষকে পছন্দ এবং তার থেকে তার শরীর স্তর অবধি পৌঁছতে গেলে তার মাঝের যে কয়েক যোজন মাইল লম্বা স্টেশন পড়ে, এই স্টেশনগুলো আলাদা আলাদা করে রবীন্দ্রনাথ চিহ্নিত করিয়েছেন তার গান দিয়ে, তার কবিতা দিয়ে, তার অনুভব দিয়ে। তো ফলে একটা বাঙালি সমাজের একটা বড় অংশ তারা মানুষকে ভালোবাসতে শিখেছে, ঠিক কিভাবে অভিমান করতে হয়
কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে একজনের থেকে একজন দূরে গিয়ে মানে ভালোবাসাটাকে জিয়ে রাখতে হয়, এই সব কিছু কিন্তু রবীন্দ্রনাথের অবদান। যে পরিবারে যেমন একটা শিক্ষিত বর্ধিষ্ণু পরিবারে যেমন অভিভাবকদের, বিশেষ করে বাবা মার, পেরেন্টসের পজিশনটা হচ্ছে এমনই, আমার উপলব্ধি যেটা, যে কোনো জিনিস অপছন্দ হলে আমি মা বা বাবার সঙ্গে মুখে মুখে বেজায় একটা তর্ক করলাম, বেরিয়ে গেলাম, খাবো না বললাম, রেগে গেলাম। ইকুয়ালি বন্ধু বান্ধবের সঙ্গে মনোমালিন্য হলেও এরকম উচ্চ ঈশ্বর একটা ব্যাপার হয়, কিন্তু বাবা মার সঙ্গে যেটা হয় সেটা সন্ধেবেলা বা রাত্রে বা খাওয়ার সময় বা শরীরের কোনো কষ্টের সময়, তখন মনে হয় যে ওইটা কোনো চ্যাপ্টার না, আমি অনায়াসেই ফিরে যাই তাদের কাছে। এই যে আত্মিক যোগ, এই যে আমার অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে তাদের উপস্থিতি, এইটা আমার তো উপলব্ধি হচ্ছে যে শিক্ষিত মননশীল বাঙালি পরিবারগুলোতে রবীন্দ্রনাথের অবস্থান ঠিক হয়ে যায়। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে। 1965-66 সাল, পশ্চিমবাংলার রাজনৈতিক পটভূমিটা একটু অন্য চেহারার, একটু উত্তাল, যুব সমাজের সরাসরি রাজনীতিতে নেমে পড়া একটা প্রবণতা তীব্র। I'm not saying it wasn't a remarkable achievement, but it wasn't unpredictable. The fact that they did land on the moon. Do you think the war in Vietnam was unpredictable? Not the war itself, but what it has revealed about the Vietnamese people, about their extraordinary power of resistance. Ordinary people, peasants, and no one knew they had it in them. And this isn't a matter of technology, it's just plain human courage, and it takes your breath away. Are you a communist? রবীন্দ্রনাথের উপস্থিতিটা তখন কলেজ ছাত্রদের কাছে খানিকটা কি বলবো, সাবডিউড চেহারা ছিল, অনেক বেশি বিতর্কিত জিনিস সামনে চলে এসেছিল, এবং রাজনীতির একটা সরাসরি হাজিরা ছিল তখনকার দৈনিক জীবনে। অনুরাগে সিক্ত থেকেছে বাঙালি, তবু উত্তাল সময়ের হাত থেকে ছাড়া পাননি রবীন্দ্রনাথও। সেই সময় যে সময় বামপন্থী সংগঠনগুলো রবীন্দ্রনাথকে খুব স্বচ্ছন্দের সঙ্গে নিতে পারতেন না, একটা সেটা খুবই কি বলবো, এক ধরনের বোধের অভাবই বলবো এক ধরনের। সেখানে রবীন্দ্রনাথ এক ধরনের একটু ঠিক তার সঙ্গে কীভাবে নেগোশিয়েট করবে বামপন্থী দলগুলো, ওই এক ধরনের তকমা এঁটে দেওয়া, বুট দেওয়া কবি, এরকম একটা মনোভাব ছিল। রবীন্দ্রনাথ সম্পর্কে ভ্যালুয়েশনে আমাদের ভুল হয়েছিল। রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা ভুল চিন্তা করেছিলাম। একটা সময় রবীন্দ্রনাথকে বুর্জোয়া বলা হতো, এসব বলা হতো, এগুলো অ্যাবসলিউটলি ভুল, যেগুলো আমরা পরবর্তীকালে কমিউনিস্টরা স্বীকার করেছে। কারণ রবীন্দ্রনাথের আক্ষেপ ছিল যে আমি জনগণের কবি হতে পারলাম না, আমার কবিতা গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। কিষানের জীবনের শরিক যে জন, কর্মেও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি। আমরা এগুলো পরবর্তী সময় সেইভাবে আমরা সেই কবিকে প্রথম কবি হিসেবে সুকান্তকে ধরি, যে রবীন্দ্রনাথ যে কবিতার জন্য কান পেতে ছিলেন সে হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। আমাদের প্রজন্মেতেই শুরু হয়ে গেছিল একটা চেষ্টা, ঠিক বিপরীতে চলা আমি বলবো না, কিন্তু অনেকেই যারা সাহিত্যের অনুরাগী, সাহিত্যের প্রতিভার অধিকারী মালিক ছিলেন, তারা অন্তর থেকে চাইতে আরম্ভ করেছিলেন যে রবীন্দ্রনাথের যে সর্বগ্রাসী প্রভাব, উপস্থিতি বাংলা সাহিত্য, বাংলা সঙ্গীত,
বাংলা কাব্য নাটক, বাংলা প্রবন্ধ, সব কিছুতে। তার থেকে বেরিয়ে আসা যাক। এদের মধ্যে পথিকৃৎ যারা ছিলেন, অচিন্ত্য সেনগুপ্ত ছিলেন প্রথম দিকে, পরবর্তী সময়ে প্রেমেন্দ্র মিত্র, মনীন্দ্র রায়, কিরণ শঙ্কর সেনগুপ্ত, সমর সেন, কৃষ্ণ দে, এরা সবাই এই বিশ্বাসের প্রবক্তা ছিলেন যে এই যে বিশাল বিরাট হিমালয় প্রতিম উপস্থিতি রবীন্দ্রনাথের বাংলা সাহিত্যের দরবারে, এতে সবাই ওই ছায়ায় একেবারে ঢাকা পড়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। নতুন যুগের সূচনা হচ্ছে না, নতুন মানুষ প্রকাশ পেলেও প্রচার পাচ্ছে না, সকলের কাছে পৌঁছতে পারছেন না। সেইটার বোধহয় হঠাৎ একটা নাড়া খাওয়া পরিবর্তন হলো জীবনানন্দ দাশের প্রথম সাহিত্য কৃতিতে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী, ভেবে দেখো মনে একদিন 100 বর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে, তোমাদের 100 বর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয়ে মগন গানে কবি এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে, একদিন 100 বর্ষ আগে। আজকে একটা সময় ছিল যে সময়টায় প্রাথমিকভাবে যখন রবীন্দ্র শতবর্ষ পালিত হচ্ছে, সেই সময় অবধিও কিন্তু আমি বলছি রবীন্দ্র চর্চার একটা কিছু মানুষ ছিল যারা রবীন্দ্রসঙ্গীত করতেন, রবীন্দ্রনাথকে ঘিরে তাদের জীবন চলতো। কিন্তু সেই সময় অবধিও রবীন্দ্রনাথের সঙ্গে সমসাময়িক অনেক কবির তুলনা চলেছে, মানে নজরুল বড় কবি না রবীন্দ্রনাথ বড় কবি, এটা নিয়ে কিন্তু আলোচনা চলতো শতবর্ষের সময়ও। সেই জায়গাটা পেরিয়ে কোথায় চলে যেতে পারলো, নজরুল গীতিকে কিভাবে রবীন্দ্রসঙ্গীত টপকে গেল, তার কারণ এক ঝাঁক গায়ক গায়িকা এলেন, তাদের কণ্ঠ, তাদের অনুভব, তারা এমনভাবে নিজেদেরকে প্রকাশ করলেন, সেখানে আমি বলছি যে তারা রবীন্দ্রনাথকে ওই সময় কিন্তু কালোত্তীর্ণ করে দিতে পেরেছে। জন্ম শতবার্ষিকী পেরিয়ে অব্যাহত থাকলো তার জয়যাত্রা। রবীন্দ্র চর্চা বাড়তেই থাকলো, বাঙালি মনের আরো গভীরে ঢুকে গেলেন তিনি। রবীন্দ্রনাথ খুব বড়, বিশাল বড় সাহিত্যিক, বড় মাপ। তিনি বাঙালির সমস্ত কিছুই, বাঙালি সংস্কৃতি, বাঙালির প্রায় মানে মানে পুরোটাই তিনি একটা প্রায় ওরকম একটা মহান তার পরিসর, সেগুলো জানাই ছিল, মানে তত্ত্বগতভাবে ছিল। মানে 25শে বৈশাখ রবীন্দ্রনাথের দিন আমরা সবাই যেতাম, কিন্তু সেটা কোনোভাবে মানে আমি বলছি ওটা যেন দুর্গাপুজোর মতো আর কি, মানে ঠিক কী ব্যাপারটা মানে একদম ভেতর থেকে অনুভব করার সে অবকাশটা ঘটেছিল যখন সত্যি সেটা অনুশীলনের জায়গায় এলাম, মানে চর্চার জায়গায় এলাম। যে যখন রবীন্দ্রনাথের একটা নাটক না করলে বা নাটক পড়া একটা জিনিস, পড়ে একরকমভাবে আনন্দ পাওয়া যায়, বা তার ত্রুটিও থাকে, ত্রুটিগুলো একরকমভাবে বোঝা যায়, কিন্তু যতক্ষণ না সেটা মঞ্চে করা যায়, মানে যখন মঞ্চে সংলাপগুলো অভিনেতারা বলেন, যখন অভিনীত হয়, তখন কিন্তু আসল ওই নিবিড় যোগাযোগটা তৈরি হয়। আমরা যখন 9-এর দশকের গোড়ার দিকে কবিতা লিখতে শুরু করলাম, দেখলাম রবীন্দ্রনাথের চেয়ে সপ্রতিভ খুব কম মানুষ আছেন। সেই কারণে আমার লেখায় হয়তো মাঝে মধ্যে রবীন্দ্রনাথের লাইন, রবীন্দ্রনাথের পংক্তি খুব সরাসরিভাবেই পংক্তি হিসেবেই মানে ঊর্ধ্বকমার মধ্যে এসে গেছে, সেটাকে আমি খুব উপভোগ করেছি। উনি একটা নতুন নাট্য বয়ান রচনা করেন, নাট্য বিন্যাস ঘটানোর চেষ্টা করছিলেন, সেটা ঠিক ইউরোপিয়ান মডেলে পাওয়া যাবে না। ফলত আমাদের গোটা নাট্য শিক্ষাটা তো ইউরোপিয়ান মডেল, কী করে নাটক পড়ব, তার সেটা অ্যারিস্টটলের এই মোড থেকে আসছে,
যে তার একটা ক্লাইম্যাক্স থাকতে হবে, তার বিগিনিং মিডল এন্ড। রবীন্দ্রনাথ ঠিক সেই ভঙ্গিতে তো নাটক লেখেননি, বা নাটক উনি তো নিজেও অনুশীলনও করতেন না, তো এমন নাটক লিখে উনি অলসো এ প্রডিউসার, নিজে অভিনেতাও ছিলেন। ফলে তো বোঝা যায় যে তার এক ধরনের মানে আমরা ঠিক প্লট বলতে যা বুঝি, নাটকের প্লটিং, অনেকে বলি নাটকের, অনেকে বলেছেন বড় বড় তারা বড়ই পণ্ডিত যে রবীন্দ্রনাথের নাটকে অনেক দুর্বলতা আছে, প্লটিংয়ের দুর্বলতা আছে, তার মঞ্চায়নের সমস্যা আছে। কিন্তু আমার যেগুলো মনে হয় ওগুলো একটু ওই আমার একটু ইউরোপিয়ান ধাঁচে ওনাকে পড়ার চেষ্টা করেছি, একটু পাশ্চাত্যের ধাঁচে, পাশ্চাত্যের তৈরি করা কতগুলো ব্যাখ্যায় তাকে পাঠের চেষ্টা করেছে, যেটা বোধহয় ঠিক নয়। ব্যাপ্তিটা একটা বিরাট ব্যাপার। তার কবিতার ক্ষেত্রে যে ব্যাপ্তিটা, তার সমস্ত বিষয় নিয়ে সমস্ত অনুভবকে এক জায়গায় মানে ঠিক এনে হাজির করা, বা এটা বোধহয় অন্য কবির কাছ থেকে পাইনি। পরবর্তী জীবনে আমি আবৃত্তিকার হিসেবে আবৃত্তি করেছি, তো কবিতা খুঁজতে গিয়ে দেখেছি বিভিন্ন ভাব প্রকাশের জন্যে হাতের কাছে সবসময় পেয়েছি রবীন্দ্রনাথকেই। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। কিন্তু সত্যিই কি ছিল খোলা হাওয়া রবীন্দ্র চর্চার দুনিয়ায়? কবে লিখে গেছেন সেই গানের কথাগুলো, সেই কবিতাগুলো মনে হয় যেন এখনকার কথা বলা হচ্ছে। সেই কারণে কালোত্তীর্ণ ব্যাপারটা তো আছেই। তার পরবর্তীকালে বলবো যে এখন এই জেনারেশনে মাঝখানে কিন্তু খানিকটা হয়েছিল যে রবীন্দ্রনাথের গান যারা করেন তারা একটু কুক্ষিগত করে রেখেছিলেন, একটা রবীন্দ্রসঙ্গীত গাইবার একটা স্টাইল, একটু অন্যরকমভাবে উচ্চারণ, এবং রবীন্দ্রনাথের গানে এসরাজ ছাড়া আর কিছু বাজবে না, গিটার বাজালে অশুদ্ধ হবে রবীন্দ্রসঙ্গীত, এই জিনিসগুলো মোটেই ভালো ছিল না। যে কোনো নিগড় সেটাকে তো আমরা দেখি একটু অন্যভাবে। আমাদের সবসময় মনে হয় যে একটা কিছুর ফাঁসে বোধহয় একটা বেড়া জালে আটকে আছেন কেউ, মানে কপিরাইট প্রসঙ্গে বিশ্বভারতীর চোখ রাঙানো বা বিশ্বভারতীর কোনো কোনো সময় আমাদের কাছে ভিলেন হয়ে গেছে। বিশেষ করে আমার মনে হচ্ছে যে মানে বাঙালি খুব ইমোশনাল জাত, তো মানে তারা চট করে একটা কিছুতে ভেসে যায় এবং বিশ্বাস করে ফেলে। মানে ঠিক যে সময় দেবব্রত বিশ্বাসের কিছু গানের হয়তো অনুমোদন ছিল না, সেই সময় বিশ্বভারতীকে তারা ভিলেন ভাবতে শুরু করলো। আমার তো মনে হয় কোনো বাঙালি ছেলে মেয়েকে আলাদা করে এটা বলে দেওয়ার প্রয়োজন নেই যে তার স্বরলিপির থেকে বাইরে যেও না, কেননা গান উনি এমনভাবে রচনা করে গেছেন যে কিছু না দেখে শুধু স্বরলিপির বইটা ফলো করে যদি গানটা গাওয়া যায়, সেই গানটা একটা গান হয়ে বেরিয়ে আসে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ওই স্বরলিপি টোটো করতে গিয়ে অনেক সময় গানটা অঙ্কের মতো হয়ে যায়। হয়তো বিশ্বভারতীর একটা সময় একটু অস্বস্তি ছিল যে এটা সার্বজনীন হয়ে গেলে, পাবলিক হয়ে গেলে রবীন্দ্রনাথ হয়তো নষ্ট হয়ে যাবেন। হ্যাঁ, সেটাতে প্রাথমিকভাবে কত দ্বিধাদ্বন্দ্ব ছিল, সংশয় ছিল, যে সেইটা এমন একটা পর্যায়ে চলে গেল, সেটা প্রায় একদম মনে হচ্ছে 5টা লোকের হাতে ঠিক করা আছে, ব্যাখ্যা দেওয়া আছে এইভাবে, এবং সেগুলো লিখিত মানে এও পাওয়া যায়, তার উদাহরণও আছে কীভাবে গান গাইতে হবে, কী যন্ত্রানুষঙ্গ চাই, এই সমস্ত লেখা আছে, তারা লিখেই পাঠিয়ে দিয়েছেন। সেগুলো একটা সময় আমার বেশ গ্রোটেস্ক মনে হয়, মানে বেশ হাস্যকর মনে হয় আর কি, এই ধরনের বাধানিষেধের মধ্যে রবীন্দ্রনাথকে আটকে রাখার মধ্যে। এবং ওই একটা বললাম যেটা আগে, যে তাকে ঈশ্বর করে তাকে স্ট্যাচুই করে রেখে দেওয়া হলো আর কি, মানে তার সেই মানুষটাকে খোঁজার চেষ্টাটা সেটা হয়নি, সেই অনুশীলন সেটা অনুশীলনের মাধ্যমে হতে পারত, চর্চার মাধ্যমেই হতে পারত। এখন অনুশীলন হচ্ছে, আমার মনে হচ্ছে এটা একটা ভালো দিকে নিয়ে যেতে পারবে রবীন্দ্র চর্চাকে। যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ ভরে দিলে, এমন গানে গানে, এইভাবে
ওইভাবে কিন্তু অনেক সময় গাইতে দেওয়া হয় না। তারপরে আরেকটা গান আছে, আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো, আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো, রূপে তোমায় ভোলাবো না। এই গানটা গাইবার সময় আমি যখন রেকর্ডে গাইতে যাচ্ছি তখন আমি রূপে তোমায় ভোলাবো না, যেহেতু স্বরলিপিতে আছে। আমার বক্তব্য হচ্ছে যে স্বরলিপিটা কে করেছেন, ওটা তো রবীন্দ্রনাথ ঠাকুর করে যাননি, অতএব ওই স্বরলিপিটাই মেনটেন করতে হবে আমাকে, এটা কোন আইনে, সেটা তখন আমার ভীষণ খারাপ লাগতো। কিন্তু পরবর্তীকালে যখন আমরা এই গানগুলো রাজেশ্বরীদির কণ্ঠে, মোহরদির কণ্ঠে যেরকম শুনেছি ওইটা গেয়ে গিয়ে আমরা অভ্যস্ত, কিন্তু এখন নতুন স্বরলিপির বই থেকে ওইভাবে গাইতে হবে। যেমন আজি বিজন্য ঘরে নিষিদ্ধ রাতে আমরা আজীবনকাল শুনে এলাম, হঠাৎ বিজনের নয় একটা হসন্তকে বসিয়ে দিয়েছে, জানি না তিনি কে, বলছে আজি বিজন ঘরে, শুনতে ভালো লাগছে না। এইগুলো আমার একটা আপত্তির ভীষণ কারণ। এগুলো ব্যক্তিগতভাবে আমি অনেক অসুবিধা ফিল করেছি রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করতে গিয়ে। ওই যে একটা বারবার ফিরে যাওয়া, তারা বলে দেবেন কি করে রবীন্দ্রনাথ করতে হবে, আমি কি করে রবীন্দ্রনাথ করবো তারা ডিসাইড করে দেবেন, এটাতে একটা অনেকটা সময় আমাদের চলে গেছে। মানে আমি বলছি অনেক বড় মানুষ ছন্নি এই ভয়, কারণ যখন সত্যজিৎ রায় ওরকম প্রকাণ্ড সুনাম সারা পৃথিবী জুড়ে, তার বিশ্ববরণ্য পরিচালক, তাকেও যখন যেভাবে হ্যারাস করেছিল ওই চারুলতা নিয়ে, তখন সবাই স্বাভাবিকভাবেই ভয় পাবে। এই যে মানে নিয়ম কানুন, বিভিন্ন রকম বেড়াজাল, সাংস্কৃতিক বেড়াজাল, এটার কিন্তু দুটো দিক আছে বলে আমার মনে হয়। মানে এটার কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। তার কারণ যে মুহূর্তে কপিরাইট উঠে গেছে, তো আমরা তো ভেবে রেখেছিলাম যে কপিরাইট উঠে গেলে রবীন্দ্রনাথকে আমরা নতুনভাবে আবিষ্কার করব, এমন সমস্ত কাজ হবে যে কাজ আগে কখনো হয়নি। বাংলা ব্যান্ড হয়তো রবীন্দ্রসঙ্গীত গিয়ে জমিয়ে দেবে, কি মানে কি অমুক হয়তো বিদেশি কোনো নাচের দল এসে একটা নতুন রকম কোনো ডান্স ড্রামা তৈরি করবে। তো এরকম তো আমরা ভেবেছিলাম। তো কপিরাইট উঠে গেছে আজ থেকে প্রায়, মানে আমি বলছি অন্তত 15 বছরের গল্প। কোন নতুন কাজটা হয়েছে? হয়নি তো কিছু। বরং আমি বলছি কিছু অদ্ভুত চেষ্টা হয়েছে, যে চেষ্টাগুলোর মানে জন্য হয়তো মানে রবীন্দ্রসঙ্গীতের কি বলবো, যে অন্তর্নিহিত যে জায়গাগুলো, সেই প্রাণটাকে বরং একটুখানি মাঝে মাঝে বিপর্যস্ত হতে হয়েছে। সম্প্রতি একটা গান পাগলা হাওয়া বাদল দিনে রেকর্ড করা হয়েছে, হুল্লাল্লা 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 পাগলা হাওয়া, এইসব বাঙালি শ্রোতা দর্শক কোনোদিন মেনে নেবে না, এই গান প্রচলিত থাকবে না। এই গান তো বহুকালের প্রচলিত, চিরকালের গান, কিন্তু এই হুল্লাল্লা বলেছে বলে যে এই গানটা বেশি লোকে শুনবে আমি মনে করি না। রবীন্দ্রনাথের গানটাকে স্বাধীনতার মাত্রা রেখে উনি যেভাবে সুর করেছেন, উনি যে কি যা বোঝাতে চেয়েছেন, যে গানে যেই মেসেজটা উনি দিতে চেয়েছেন, অবশ্যই সেইভাবেই গানটা পরিবেশন করা উচিত, এবং তার যে কম্পোজিশন সেটাও একটা সৌন্দর্য রাখা উচিত। আমার মত হচ্ছে যে কপিরাইট নিয়ে আবারও ঘুরিয়ে ভাবা উচিত, এবং ভাবা উচিত শুধু বিশ্বভারতী কর্তৃপক্ষের নয়, আমার প্রশাসনিক কর্তাদের ভাবা উচিত যে এই অধিকার কাউকে দেওয়া উচিত কিনা। রবীন্দ্রনাথের সঙ্গীত ভাবনাকে চুরমার করে ফেলছেন তারা। সত্য উঠে যাওয়ায় যেটা হয়েছে যে রবীন্দ্রনাথকে অনেকে কাছ থেকে ছুঁতে পারতেন না, এখন মানে বিগ্রহের মতো করে রাখা হয়েছিল, এখন সেটা ছুঁতে পারেন। এবার যিনি ছুঁয়ে বিকৃতির কথা ভাববেন বা দোমড়ানো মোচড়ানোর কথা ভাববেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সাধারণভাবে আমার মনে হয় সত্য উঠে যাওয়ায় অনেকটা মুক্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। যখন জমবে ধুলা তানপুরাটার তার গুলায়, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গুলায়, আহা জমবে ধুলা তানপুরাটার তার গুলায়। ফুলের বাগান ঘন ঘাসে
কেন লোকেরা চেনে রবীন্দ্রনাথ ঠাকুরকে? He won the Nobel Peace Prize. I just know about the songs. I think many of our parents have grew up knowing who he is, so I think that's why. রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলে জানা আছে। তিনি ওয়েস্ট বেঙ্গলে জন্মেছিলেন, জোড়াসাঁকোতে বড় হয়েছিলেন, বড় কবি, বিশ্বকবি বলেই জানা আছে। তার কবিতা আমরা এই ক্লাস 10-এই পড়েছি। 2 বিঘা জমি, 2 বিঘা জমি, আর অত মনে পড়ছে না। অনেক সময় আমাদের যেসব রোল মডেলস তুলে ধরা হয়, অনেক সময় ছোটবেলায় সেগুলো খুবই ডিস্টেন্ট এবং খুব একটা মিনিং রাখে না, কারণ কে কোথায় কবিতা লিখেছিলেন, নোবেল প্রাইজ পেয়েছিলেন, তাতে কি এসে যায় যখন আমাদের তখন ইন্টারেস্ট বাইরে খেলার বা টই টই করে ঘুরে বেড়ানো। রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালো লাগে, অল টাইম ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠে এমনি মা চালায় তখন শুনি, এমনি নিজের থেকে অতটা ইন্টারেস্ট পাই না শোনার জন্য। রবীন্দ্রসঙ্গীত বললেই যেন গান, মানে গান ইকুয়ালস রবীন্দ্রসঙ্গীত, মানে গান যেন অন্য কোনো গান সম্ভবই নয়, সেই একটা ফিলিং ছোটোবেলায় ছিল, যেটা আমার অ্যাটলিস্ট ইরিটেটিং লাগতো। যে আর তাছাড়া বাঙালিদের স্পেশালি হয়তো বা অন্যান্য কালচারে থাকতে পারে যে হিন্দি গান মানেই বাজে গান বা চিপ গান বা আসল গান নয়, এদিকে শুনতে যেটা ভাল লাগে সেটা হিন্দি গানই। তো সেই কনফ্লিক্টটা আই থিঙ্ক ছোটোবেলা থেকেই ছিল। তো সেই জন্যে ছোটোবেলায় রবীন্দ্রসঙ্গীত সিম মোর লাইক ইম্পোজিশন, মোর ওভারডান আর কি, মানে সবসময় যে রবীন্দ্রসঙ্গীতই শুনতে হবে তার কি মানে। জেনারেশন কীভাবে একটা জিনিসকে নেয় সেটা অনেকগুলো সামাজিক কারণের উপর ডিপেন্ড করে থাকে। আমার মনে হয় আজকের জেনারেশনকে যদি রবীন্দ্রনাথের যে স্পিরিট সেটা ঠিকমতো পৌঁছে দেওয়া যায় তাদের কাছে, আমার মনে হয় তারা অ্যাকসেপ্ট করবে বলে এটা আমার বিশ্বাস, এটা আমার হোপ, এটা আমার আশাবাদিতা। এবং আশা ছাড়া আমি আর কি করতে পারি। আমাদের ঠিক পরে বলবো না, আমাদের থেকে কিছু নবীন যারা, তারা রবীন্দ্রনাথকে গ্রহণ করার জায়গাতে ততটা ছিল না যতটা আমরা ছিলাম, কিন্তু তাদের জীবনে রবীন্দ্রনাথের উপস্থিতি যথেষ্ট সরাসরি ছিল। সেটা আমি মনে করি তার কারণটা হচ্ছে আমাদের প্রজন্মের কারণ। আমরা যারা রবীন্দ্রনাথকে ওইভাবে ওতপ্রোতভাবে জীবনে নিয়ে চলেছি, মানে আত্মীকরণ হয়ে গেছে রবীন্দ্রনাথের, আমরা প্রকাশ নেই, প্রচার নেই, কিন্তু হঠাৎ কোনো মুহূর্তে দেখা গেল একটা গান কি 4 পংক্তি কবিতা, আমরা সেই রবীন্দ্রনাথেই পৌঁছে যাচ্ছি। এই পরিবারগুলোর মানুষগুলোর যে সন্তান সন্ততি, তারা কিছু উত্তরাধিকার সূত্রে পেয়ে গেছে রবীন্দ্রনাথকে, কিন্তু ঠিক তার পরের প্রজন্ম যারা, আরও নবীন যারা, আমার আশঙ্কা, ভুল হলে আমি খুশি হব যে তারা বোধহয় রবীন্দ্রনাথকে চেনেই না। রবীন্দ্রসঙ্গীত ইজ পার্ট অফ আওয়ার কালচার। তো সেই জন্য অনেক সময় আমরা চেষ্টা করি আমাদের বাচ্চাদের খানিকটা কালচারাল ট্রান্সফারেন্স যাতে হয়, যে আমরা যে কালচার থেকে এসেছি সেটা তাদের মধ্যে বজায় থাকে, সেই জন্যে চেষ্টা করি। তো সেই হিসেবে রবীন্দ্রসঙ্গীত ইজ ওয়ান মিডিয়াম। তবে আই ডোন্ট থিঙ্ক ইটস সাকসেসফুল যদি আমরা বলি যে হ্যাঁ এখন আমরা তোদের কালচার দেবো, সেই জন্য বসে রবীন্দ্রসঙ্গীত শোন, দ্যাট আই ডোন্ট থিঙ্ক এভার ওয়ার্কস। তো সেই জন্যে দ্য অনলি থিং উই ক্যান হোপ ফর, যে আমরা যখন শুনি আর আমরা যদি দেখাই যে আমাদের ভালো লাগছে, আর্টিফিশিয়ালি নয়, মানে আমাদের যদি সত্যিই ভালো লাগে তাহলে দেখাচ্ছি আমরা ভালো লাগছে, সেটা হয়তো ট্রান্সফার করতে পারে। কিন্তু আমার মনে হয় না যে রবীন্দ্রসঙ্গীত মানে আমাদের ছোট বাচ্চাদের জন্য রবীন্দ্রসঙ্গীত তুলে ধরা যে দিস ইজ দ্য আলটিমেট ফর্ম অফ পারফেকশন, সেটা আই ডোন্ট থিঙ্ক উইল ওয়ার্ক। তো সেই জন্যে বাচ্চাদের আই থিঙ্ক উইল লুজ সাম অফ দ্যাট, মানে উইল লুজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাডনেস বলা হোক যাই হোক উই হ্যাড ফর রবীন্দ্রসঙ্গীত বিফোর। পড়াশুনো হিসেবে আমাদের পড়িয়েছিল, তো কখনো সেরকম ইন্টারেস্ট নিয়ে মুখস্থ করে পড়াটা তো কখনো, মানে ঠিক ইন্টারেস্ট নিয়ে মুখস্থ যেরকম মারা করে কবিতা পড়ে পড়ে মুখস্থ করে, সেরকম তো আমার করা নেই। সো আমি জানি, বাট সেরকম মুখস্থ নেই কোনো লাইন। আসলে প্রজন্ম থেকে প্রজন্মের একটা বদল ঘটছে, তো এক প্রজন্ম সেই প্রজন্মের মশাল অন্য প্রজন্মের হাতে ধরিয়ে দেয়, তো সেইটা অনেক দিন ধরে চলছে। তো চলতে চলতে এখন একটা সময় এসেছে যারা নতুন ছেলেমেয়েরা বড় হয়ে উঠছে, তাদের আমি দেখি যে আমাদের থেকে তাদের দৃষ্টিভঙ্গিটা অনেক বেশি নিরপেক্ষ, অনেক বেশি স্বাধীন, অনেক বেশি সচেতন।
আমাদের ক্ষেত্রে যেরকম অনেক পুরনো কিছু খুঁতকুড়ো পড়েছিল, সেগুলো নিয়ে সারাক্ষণ আমরা বিপজ্জনকভাবে বেঁচেছিলাম। নতুন ছেলে মেয়েদের কিন্তু সেটা নেই। আজকে ইয়াং জেনারেশন কিন্তু দে আর ভেরি সেন্সিটিভ অলসো এট দ্য সেম টাইম। তারা যদি অনেকগুলো জিনিসের মধ্যে যাচ্ছে, তাদের উপর মিডিয়া নানা ধরনের কালচারাল মোটিভস কাইন্ড অফ বম্বশেল্ড আর কি, উইথ ডিফারেন্ট থিংস। তার মধ্যেও যে তারা কিছু জিনিস ঘটাচ্ছে, তাদের প্রকাশ ঘটছে, তারা সর্বাঙ্গীন যে অন্তঃসারহীনতায় একটা প্রজন্ম, তা বলছি না আমি, অসম্ভব সেন্সিটিভিটির একটা প্রকাশ পাওয়া যাচ্ছে। ফলে আমার মনে হয় রবীন্দ্রনাথ যদি ঠিকমতো আমরা চর্চা করতে পারি, যে আমরা ঠিকমতো পৌঁছে দিতে পারি জেনারেশনের কাছে, যেটা আগের প্রজন্মের দায়িত্ব বলে আমার মনে হয়। বর্তমান যে স্রোত, যে ধারা সাহিত্য, সংস্কৃতি, গান ইত্যাদি দুনিয়ায়, সেই ধারা তাদেরকে দে আর বিং সোয়েড, তাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যারা পিছনের উত্তরাধিকার, যে সংস্কৃতিকে নিয়ে বেঁচে ছিলাম এতকাল, তারা এদের সামনে আনতে পারছে না যে তোমরা কত বড় সাম্রাজ্য থেকে চ্যুত হয়ে যাচ্ছ, কী জিনিস হারাচ্ছ। সুতরাং এটা আক্ষেপের বিষয় যে বিশেষ করে বাঙালি সমাজে এখনকার প্রজন্মে, বিশেষ করে যারা টিনেজার্স এখন, তাদের কাছে রবীন্দ্রনাথের পরিচয় বিশেষ উল্লেখযোগ্য বলে আমি মনে করি না। We'll lose the amount of madness. কিছু খুঁতকুড়ো পড়েছিল, একটু কুক্ষিগত করে রেখেছিলেন। মানে সব সময় যে রবীন্দ্রসঙ্গীতই শুনতে হবে তার কি মানে? তাকে স্ট্যাচুই করে রেখে দেওয়া হলো আর কি। তিনি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ, ফুল আর মালায় তার পুজো, বিধিনিষেধ আর বাধ্যবাধকতায় তার চর্চা, শ্যামা, চিত্রাঙ্গদা আর সাধারণ মেয়ের বাৎসরিক নিত্যকর্ম পদ্ধতির বন্দিত্বে সার্থক জনম বুঝি তার। এভাবেই কেটেছে অনেকগুলো বছর। সময়ের ছাঁচে তৈরি হয়েছে রবীন্দ্রনাথের স্ট্যাচু বাঙালির মনে। আগামী প্রজন্ম কি সেই খুদকুড়োটুকু নিয়েই পুজো চালিয়ে যাবে, নাকি আসবে মুক্তির খোলা হাওয়া? সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো। যে ছেলেটি দুপুরবেলা কলেজের রোয়াকে বসে রবীন্দ্রনাথের গান গাইছে বা রবীন্দ্রনাথের বই পড়ছে, তার ভেতর যে কোনো গবেষণা চলছে না, এ কথা হলফ করে কেউ বলতে পারে না। আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। রবীন্দ্রনাথের মধ্যে কিন্তু স্পিরিটটা রয়েছে, ইট ইজ নট অ্যাবাউট ভেরি সিরিয়াস সিঙ্গিং অনলি। মানে রবীন্দ্রনাথের গায়কিটার মানে ভঙ্গিটা ওই যে বসে বসে লোকে গান গায়, তার নরণ নেই, চরণ নেই। এখন কিন্তু যে আধুনিক শিল্পীরা গাইছেন, তারা কিন্তু সব রকম যন্ত্রণার সঙ্গেই রবীন্দ্রনাথের গান গাইছেন, এবং সেটা আমার মনে হয় খুব ভালো সাইন। মানে এ নিয়ে আমার কোনো ছুটমার্গ নেই, যে রবীন্দ্রনাথের গানের স্পিরিটটা পৌঁছে দিতে হবে। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। আজকের ছোটরা ততটা উৎসাহী বা উদ্যোগী না হলেও
আমার মনে হয় তাদের কানে রবীন্দ্রনাথ ঠিকই পৌঁছন, তাদের চোখে রবীন্দ্রনাথ ঠিকই পড়েন, এবং সেটা থেকে বেরিয়ে আসা সম্ভব না। আর এটা তো কোনো কনসেন্ট্রেশন ক্যাম্প নয় যে বেরিয়ে আসা সম্ভব নয় বলে থাকতে হবে, বেরিয়ে আসতে ইচ্ছে করে না একবার যদি সেটার মধ্যে ঢোকা যায়। তো আমি বহু কম বয়সী ছেলে মেয়ে এমন চিনি যারা সমসাময়িকতার পাশাপাশি রবীন্দ্রনাথের বুঁদ হয়ে আছেন, এই কারণেই যে রবীন্দ্রনাথ খুব বেশি করে সমসাময়িক। আমার নতুন যারা গান গাইছে তাদের মধ্যে আমি বলবো যে এই গানের ওপারে বলে একটি সিরিয়াল হয়, সেখানে সমন্তক বলে একটি ছেলে গান গাইছে। তো এই ছেলেটির গান যেরকম আমার অসম্ভব ভালো লেগেছে। এই যে ভীষণ রবীন্দ্র শিক্ষায় শিক্ষিত বা এভাবে একটা গানের স্কুল থেকে শিখে উঠেছে দক্ষিণী বা কারুর একটা ব্যাকগ্রাউন্ড আছে তা নয়, কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই গানগুলো তার গলায় একটা অন্য মাত্রা পাচ্ছে। এই ঝড় কি সত্যিই তোমার জয়োধ্বজা? আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হউক ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে শতবর্ষ পরে। তুমি কি কোনো গান বা কবিতা বলতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুরের? Okay. Go ahead. আকাশ বরা সূর্য তারা বিশ্ব পরা প্রাণ তাহারি মাঝখান। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনে। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। রবীন্দ্রনাথ গবেষণার বিষয় হয়ে থেকে যাবেন কি না, এর থেকেও বড় কথা যে রবীন্দ্রনাথ চর্চার মধ্যে রয়েছেন, এবং এই চর্চাটা বোধহয় অনেক বেশি জরুরি, যেটা অধিকাংশ মানুষ জীবদ্দশাতেই হারিয়ে ফেলেন, চর্চিত হওয়া, পঠিত হওয়া। রবীন্দ্রনাথ সেটা এখনো হারাননি। আমরা সারা পৃথিবীর কাছে রবীন্দ্রনাথকে একরকমভাবে নতুন পাঠে পরিচয় করাতে পারি, মানে নট অ্যাজ অনলি এ মিস্টিক অর এ সেন্ট উইথ এ বিয়ার্ড। হ্যাঁ, তার যে অনেক অনেক বড় বড় ভাবনা ছিল, অনেক অনেক এগুলো সেটা যদি প্রকাশিত হয় চলচ্চিত্রের মাধ্যমে, নাটকের মাধ্যমে, তার গানের মাধ্যমে। রাগ রাগিনীর ক্ষেত্রে রবীন্দ্রনাথের যে অবদান, যে বিবাদী স্বরের প্রয়োগ করে করে উনি যে রাগের আরও মিষ্টতাগুলো বাড়িয়েছেন, সেগুলো যদি কেউ ভাবেন ভবিষ্যতে, আমার মনে হয় ভালো লাগবে যে রবীন্দ্র রাগ বা রবীন্দ্র ভাবের রাগ বা এই জাতীয় কোনো একটা রাগের নাম যদি সেটাকে দেওয়া যায়, সেই ধরনের চিন্তা ভাবনাগুলো আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা করবেন। আমি তো তাদের কাছে আমার এই আর্জি রাখবো। আমার নতুন প্রজন্মের কাছে যদি কোনো প্রত্যাশা থাকে, আমার মনে হয় রবীন্দ্রনাথকে তারা রিডিসকভার করবে অন্যভাবে, যেটা আমাদের প্রজন্ম হতে পারেনি। আমাদের বাঙালিদের আসলে একটা জিনিস আছে, আমরা মায়া, মমতা, ভালোবাসা, প্রকৃতি এগুলোকে না আসলে ভালোবেসেই যাচ্ছি। তো যতই জীবন জটিল হোক বা অনেক কিছু চেঞ্জ হয়ে যাক না কেন, এগুলো কিন্তু থাকবে। আর এগুলো যতদিন থাকবে বাঙালির মনে, রবীন্দ্রনাথ থাকবেন, থাকতেই হবে। আমি আশাবাদী, এবং আমার মনে হয় আমাদের বাংলাদেশে এখন এত ভালো রবীন্দ্রনাথ নজরুলের গানের চর্চা হচ্ছে, নিশ্চয়ই এটার আরও প্রসারতা লাভ করবে। পারি যে রবীন্দ্রনাথ আমাদের প্রয়োজন, আমাদের প্রাপ্তি, আমাদের ভালো লাগে এবং আমাদের অভ্যেস। যতদিন বাঙালি ভালোবাসবে, তার প্রেম থাকবে, যতদিন বাঙালির এই রুচিশীলতা বজায় থাকবে,
বাঙালি সাজগোজ বজায় থাকবে, বাঙালি নিজেকে বিশিষ্ট করে তুলতে চাইবে। তো এই প্রতিটি বিশিষ্ট করে তোলার পদে নিজেকে সুন্দর করে সাজানোর জন্য বাঙালি রবীন্দ্রনাথকে প্রয়োজন হবে। এইখানে রবীন্দ্রনাথের জিত আমরা কোনোদিনই তাকে পেরিয়ে যেতে পারবো না। মানে তিনি অনতিক্রম্য, দূরদিগম্য, যা খুশি বলা যায়, তিনি রবীন্দ্রনাথ। মুক্ত পরিবেশ কি রবীন্দ্র চর্চাকে নিয়ে যাবে অন্য স্তরে, নাকি পরিসর কমতে কমতে থাকবে শুধু 2 বিঘা জমি? স্রোতে ভেসে যাবেন তিনি, না বাঙালি সংস্কৃতির পাড়াবাড়ে ঢেউ তুলবেন আজীবন? রহিবে